আসসালামু আলাইকুম, সবাইকে আজকের সেশনে স্বাগতম। আজকে আমরা আলাপ করব প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 6 IAS16। IAS16 এর অবজেক্টিভ হচ্ছে to prescribe the accounting treatment for property, plant and equipment so that user of the financial statements can determine information about the entity's investment in property, plant and equipment and changes in such investment. তার মানে হচ্ছে যে প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট আপনি কিভাবে রেকর্ড করবেন, এটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে, কোন কস্ট ঢুকবে কোনটা ঢুকবে না, এগুলো সব কিছুর ব্যাপারে IAS16 আপনাকে ডিটেইলস গাইডলাইন দিয়েছে। তবে যেসব অ্যাসেট IFRS 5, IFRS 6, IFRS 16 অথবা IAS 41, 40 এগুলো দিয়ে কভার হবে, সেটা IAS16 এ কভার হবে না। প্রথমে আসি, আপনি যখন একটা অ্যাসেট রিকগনাইজ করবেন তখন আপনি কি কি জিনিস কনসিডার করবেন ইন এ নাটশেল। সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে সেই অ্যাসেট থেকে আপনি ফিউচারে ইকোনমিক বেনিফিট আপনার কোম্পানি বা আপনার এন্টিটিতে আসতেছে কিনা, এবং ওই অ্যাসেটটার উপর আপনার কন্ট্রোল আছে কিনা, সাথে ওই অ্যাসেটটার কস্ট আপনি রিলায়েবলি মেজার করতে পারতেছেন কিনা। এখন আমরা আলাপ করব একটা অ্যাসেটের কস্ট কোন কোন এলিমেন্ট নিয়ে হতে পারে। এই এলিমেন্ট গুলোকে IAS16 নরমাল তিনটা ভাগে ভাগ করেছে। একটা ভাগে রেখেছে তারা পারচেজ প্রাইস, সাথে যদি এটা ইম্পোর্ট করা কোনো অ্যাসেট হয় তাহলে ইম্পোর্ট ডিউটি, এবং সাথে তো কোনো নন রিফান্ডেবল ট্যাক্স যদি থাকে সেটা অ্যাড হবে, ট্রেড ডিসকাউন্ট থাকলে বাদ যাবে, অথবা কোনো রিবেট, সেটা ট্যাক্স হোক অথবা অন্য যে কোনো টাইপের রিবেট হোক, সেটা কিন্তু বাদ যাবে। এর সাথে অল ডাইরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট যোগ হবে। ওয়াল ডাইরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট বলতে আমরা কি বুঝবো সেটা আমরা পরবর্তীতে এক্সাম্পলের মাধ্যমে আরো ডিটেইলস বুঝতে পারবো। থার্ড পয়েন্টটা হচ্ছে ইনিশিয়াল এস্টিমেট অফ দ্য কস্ট অফ ডিসমেন্টলিং এন্ড রিমুভিং দ্য আইটেম এন্ড রিস্টোরিং দ্য সাইট ইন হুইচ ইট ওয়াজ লোকেটেড। ফর এক্সাম্পল, আপনি একটা বিল্ডিং বানিয়েছেন, সেই বিল্ডিং বানাতে আপনার খরচ হয়েছে 20 কোটি টাকা। এখন এটা লাইফ হচ্ছে 25 বছর, 25 বছর পর বিল্ডিংটা আর ইউজ করা যাবে না, এবং 25 বছর পর বিল্ডিংটা ভেঙে ফেলতে হবে, এবং ভেঙে সেটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে। এখন এই বিল্ডিং ভাঙতে গেলে তো আপনার খরচ করতে হবে। 25 বছর পরে বিল্ডিং ভাঙতে কত টাকা লাগবে সেটা আপনাকে এখনই এস্টিমেট করতে হবে। ধরুন আপনি এস্টিমেট করে দেখলেন যে 25 বছর পর 5 কোটি টাকা লাগতে পারে এই বিল্ডিং ভাঙতে, তাহলে এই 5 কোটি টাকার আজকের প্রেজেন্ট ভ্যালু কত সেটা বের করে আপনাকে এটা বিল্ডিং এর কস্টের সাথে যোগ করতে হবে। ফর এক্সাম্পল, 25 বছর পরে 5 কোটি টাকার আজকের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 50 লাখ টাকা। তার মানে আপনার বিল্ডিং এর ভ্যালু যদি হয় 20 কোটি টাকা, তার সাথে 50 লাখ যোগ করে মোট 20 কোটি 50 লাখ টাকায় আপনাকে বিল্ডিংটা রেকর্ড করতে হবে ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস কস্ট হিসেবে। ডাইরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি। মনে করেন আপনি একটা ল্যাপটপ কেনার চিন্তা করছেন, এবং আপনি এটা কেনার জন্য কম্পিউটার সিটিতে যাবেন। যাওয়ার সময় আপনি আপনার একজন বন্ধুকে সাথে নিয়েছেন যে আইটি এক্সপার্ট, এবং সে আপনাকে গাইড করবে, এই উদ্দেশ্যে তাকে আপনি সাথে নিয়ে গেছেন, এবং আপনারা দুজন মিলে একটা ওই কম্পিউটার সিটিতে আপনি গেলেন। যাওয়ার পরে আপনারা একটা ল্যাপটপ কিনেছেন যেটা দাম হলো 60,000 টাকা। এই ল্যাপটপটা কেনার পরে আপনার বন্ধু এবার আপনাকে ধরেছে তাকে একটা ট্রিট দেওয়ার জন্য, যেহেতু আপনি নতুন ল্যাপটপ কিনেছেন। তখন আপনি চিন্তা করছেন যে ট্রিট দিবেন কি দিবেন না, কারণ আপনি চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, আপনি অ্যাভয়েড করতে পারেন। তবে যেহেতু আপনি খুবই ভালো মানুষ, আপনি চিন্তা করছেন তাকে খাওয়াবেন, এবং আপনারা দুজন মিলে একটা রেস্টুরেন্টে গেলেন, সেখানে আপনারা মোট 1,500 টাকা খাবার খেলেন, এবং আপনাদের যে আসা যাওয়া যে খরচ সেখানে আপনাদের আরো 1,000 টাকা খরচ হয়েছে। তার মানে আমার ল্যাপটপ কিনতে খরচ হলো 60,000 টাকা, খাওয়ার খরচ আসছে 1,500 টাকা, এবং আসা যাওয়ার যে ভাড়া সেটাতে আরো 1,000 টাকা খরচ হয়েছে। এখন কোশ্চেন হলো, আমি ল্যাপটপটাকে কোন দামে রেকর্ড করব আমার বুকস অফ অ্যাকাউন্টসে? আনসার হচ্ছে 61,000 টাকা। কেন? কারণ হলো আপনাকে ল্যাপটপটা কেনার জন্য ওইটার যে পারচেস প্রাইস সেটা দিতেই হবে, এটা অ্যাভয়েডেবল না, শুধু এটা আসবে। এবং আপনার এই ল্যাপটপ কেনার জন্য কম্পিউটার সিটিতে যেতে হবে, আসতে হবে, সো ট্রান্সপোর্টেশন কস্ট আপনাকে, আপনি মাঝখানে যে আপনার বন্ধুকে খাইয়েছেন সেটা কিন্তু আপনি চাইলে অ্যাভয়েড করতে পারতেন,
হয়তো আপনার বন্ধু মন খারাপ করতো, কিন্তু আপনি চাইলে পারতেন। বাট তার মানে কি, এটা অ্যাভয়েডেবল খরচ ছিল, কিন্তু আপনি সেটা করেছেন, আপনার জেনারেসিটির কারণে আপনি করেছেন। এরকম খরচ যেগুলো ম্যান্ডেটরি না, অ্যাভয়েড করা সম্ভব, সেগুলো কিন্তু অ্যাসেটের খরচ কষ্টের মধ্যে আসবে না। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি যেগুলো ডাইরেক্ট এক্সপেন্স, যেরকম কস্ট অফ সাইট প্রিপারেশন। একটা মেশিন বসানোর আগে হয়তো আপনাকে সাইটটাকে প্রিপেয়ার করতে যে খরচ হয়, এবং ওই মেশিনটা ইনিশিয়াল হ্যান্ডলিং করার জন্য হয়তো না উঠানো নামানোর জন্য যে খরচ, সেগুলো ডাইরেক্ট খরচ। আপনি যদি কোনো একটা অ্যাসেট বানান, ফর এক্সাম্পল বিল্ডিং বানাচ্ছেন, সেই বিল্ডিং এ আপনি অনেক ওয়ার্কার কাজ করতেছে ডাইরেক্টলি, এবং তারা শুধুমাত্র বিল্ডিং এর জন্য কাজ করতেছে, তাহলে তাদের যে ওয়েজেস বা তাদের যে স্যালারি, সেটা কিন্তু বিল্ডিং এর খরচের মধ্যে আসবে। আরেকটা হচ্ছে একটা ইনিশিয়াল প্রোডাকশন। অনেক সময় কোনো মেশিন ফুল রান করার আগে একটা ইনিশিয়াল টেস্টিং প্রোডাকশন করতে হয়, টু সি দ্যাট হাউ দ্য মেশিন ইজ পারফর্মিং। সো সেই ইনিশিয়াল প্রোডাকশন কস্ট আপনি কনসিডার করবেন। তবে সেই ইনিশিয়াল প্রোডাকশন থেকে যেই প্রোডাক্টগুলো বের হবে, সেগুলো যে সেলিং প্রাইস, সেই কস্ট থেকে সেলিং প্রাইস বাদ দিয়ে যদি কিছু থাকে, সেইটা আপনার অ্যাসেটের কস্টের মধ্যে ঢুকবে। আমরা এক্সাম্পল পরে দেখব। এরপর ইনস্টলেশন এবং অ্যাসেম্বলি কস্ট যদি থাকে, আসবে। প্রফেশনাল ফি যদি ডাইরেক্টলি এই পার্টিকুলার অ্যাসেটের জন্য হয়, তাহলে প্রফেশনাল ফিও আসবে। কিছু কস্ট আছে যেগুলো অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, যে মনে হয় যে এগুলো মনে হয় অ্যাসেটের কস্ট, কিন্তু আসলে এগুলো অ্যাসেটের কস্ট না। ফর এক্সাম্পল, কস্ট অফ কন্ডাক্টিং বিজনেস ইন নিউ লোকেশন। আপনি এক জায়গা থেকে বিজনেস আরেক জায়গায় সরাচ্ছেন, এই সরাতে যে আপনার যে খরচ, সেটা কিন্তু আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন না। আপনি নতুন একটা ফ্যাসিলিটিস ওপেন করতেছেন, সেটা আগের অ্যাসেটের কোনো কস্টের মধ্যে ঢুকতে পারবে না। আপনি একটা নতুন প্রোডাক্ট লাইন বা সার্ভিস ওপেন করবেন, সেটাও কিন্তু সেইটা করার জন্য আপনার যে খরচ, সেটা আগের কোনো অ্যাসেটের সাথে যোগ হবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ এবং আদার জেনারেল ওভারহেডেড কস্ট লাইক এইচআর, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অথবা প্রকিউরমেন্ট, এরকম জেনারেল নেচার টাইপের যেসব খরচ আছে, তাদের খরচগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না। আর লাস্টে আছে কস্ট ইনকার্ড ইন ইউজিং অর রিডেপ্লয়িং অ্যান আইটেম। মনে করেন আপনি একটা অ্যাসেট রিপেয়ার এন্ড মেইনটেনেন্সের জন্য একটা ওয়ার্কশপে পাঠিয়েছেন, সেখান থেকে এনে এটাকে আবার রিডেপ্লয় করার জন্য আপনার যদি কোনো খরচ হয়, সেটাও কিন্তু ওই মেশিনের খরচের সাথে যোগ হবে না, এটা এক্সপেন্স হিসেবে প্রফিট এন্ড লসে চার্জ হয়ে যাবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি একটু ডিটেইলস, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আপনি একটা মেশিন পারচেজ করছেন চায়না থেকে, এবং এগুলো হচ্ছে আপনার ইনফরমেশন রিলেটেড টু কস্ট। পারচেজ প্রাইস ছিল 5 কোটি টাকা, ফ্রেট চার্জ দিয়েছেন আপনি 10 লাখ টাকা, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়েছেন 5 লাখ টাকা, অ্যাডভান্স ভ্যাট দিয়েছেন 7.5 লাখ টাকা, পোর্টে পেনাল্টি দিয়েছেন 50,000 টাকা, চিটাগং পোর্ট থেকে ঢাকায় আপনার ফ্যাক্টরিতে আনতে আপনার আরো ট্রান্সপোর্টেশন কস্ট লেগেছে 1 লাখ টাকা, এটা ইনস্টলেশন কস্ট লেগেছে 50,000 টাকা, ইনিশিয়াল টেস্টিং প্রোডাকশন কস্ট 2 লাখ টাকা, এবং সেগুলো আপনি সেল করেছেন 1.5 লাখ টাকা দিয়ে। এখন আমরা দেখব এখান থেকে কোন কোন কস্ট আমার অ্যাসেটের কস্ট হবে আর কোনটা কোনটা হবে না। প্রথমে পারচেজ প্রাইস তো অবশ্যই আসবে, কারণ এটা ছাড়া তো আপনার অ্যাসেট কেনাই হবে না, এবং আপনি ফ্রেট চার্জ যদি না দেন, তাহলে এটা চায়নাতেই পড়ে থাকবে, আপনার ফ্যাক্টরিতে আসবে না। দেন হলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটা আপনাকে দিতে হবে, এটা অ্যাভয়েড করা সম্ভব না, বাট এটা আসবে না, কারণ এটা আপনি পরবর্তীতে ক্রেডিট নিতে পারবেন, মানে রিফান্ডেবল। কিরকম? আপনার কোম্পানির ওই বছরে যখন ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট হবে, যে লায়াবিলিটি আসবে, মনে করলাম যে তার লায়াবিলিটি আসছে 1 কোটি টাকা, আর আপনি অ্যাসেট কেনার সময় অলরেডি 5 লাখ টাকা দিয়ে আসছেন, আপনি কিন্তু পরে আর 1 কোটি টাকা তাকে দিবেন না, এনবিআর কে বা ট্যাক্স অথরিটিকে, আপনি তাকে বাকি 95 লাখ টাকা দিবেন। তার মানে কি, এই যে 5 লাখ টাকা আপনি এখন দিলেন, সেটার সুবিধা কিন্তু আপনি ট্যাক্স যখন ফাইনাল অ্যাসেসমেন্ট হবে, তখন আপনি কিন্তু সুবিধাটা নিয়ে নেবেন। তার মানে এটা ক্রেডিট বা রিফান্ড করার সুযোগ থাকতেছে। যেহেতু থাকতেছে, সেহেতু এটা আসবে না।
এরকম যে কোনো ট্যাক্স যেটা রিফান্ড করার সুযোগ থাকে বা ক্রেডিট নেওয়ার সুযোগ থাকে পরবর্তীতে, সেটা কিন্তু আপনি আনতে পারবেন না। অ্যাডভান্স ভ্যাট আমরা এনেছি কনসিডারিং দ্যাট এটা রিফান্ডেবল না বা অ্যাডজাস্টেবল না। পোর্ট পেনাল্টি দিয়েছেন 50,000 টাকা, এটাও আসবে না। কারণ আপনি পেনাল্টি দিয়েছেন, কারণ আপনি পেনাল্টি দিয়েছেন কি জন্য? নিশ্চয় আপনি কোনো নন কমপ্লায়েন্স করছেন অথবা কোনো প্রবলেম হয়েছে, যার কারণে পোর্ট আপনাকে পেনাল্টি করেছে 50,000 টাকা। আপনি যদি নন কমপ্লায়েন্স না করতেন, আপনি যদি সব ঠিক মতো করতেন, তাহলে কিন্তু আপনি এই পেনাল্টি অ্যাভয়েড করতে পারতেন। তার মানে এটা কিন্তু অ্যাভয়েডেবল এক্সপেন্স বা অ্যাভয়েডেবল খরচ, কস্ট। যেটা অ্যাভয়েডেবল এটাও কিন্তু অ্যাসেটের সাথে আসবে না। লোকাল ট্রান্সপোর্টেশন আসবে না, হলে তো ওই অ্যাসেট আপনার পোর্টেই পড়ে থাকবে, ইনস্টলেশন খরচও আসবে। এরপরে আপনার যে ইনিশিয়াল প্রোডাকশন কস্ট, যেখানে আপনার 2 লাখ টাকা লেগেছে এবং সেগুলো আপনি বিক্রি করেছেন 1.5 লাখ টাকা দিয়ে, তার মানে বাকি 50,000 টাকায় আপনার শুধুমাত্র অ্যাসেটের কস্টের মধ্যে ঢুকবে। সুতরাং ইন টোটাল আপনি অ্যাসেটটা রেকর্ড করবেন 5,19,50,000 টাকা। আমরা আরো বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলাপ করব, যেগুলো অ্যাসেটের কস্ট নির্ধারণের সময় আপনাদেরকে কনসিডার করতে হবে যদি এগুলো থাকে। লেবার কস্ট, এটা আমরা আগেই বলেছি, যদি আপনি নিজে কোনো অ্যাসেট বানান, সেটা বিল্ডিং হোক অথবা অন্য যে কোনো অ্যাসেট হোক, সেটা বানানোর জন্য আপনার যে ডাইরেক্ট লেবার কস্ট, আই মিন শুধুমাত্র ওই অ্যাসেট বানানোর জন্য যারা কাজ করেছে ডাইরেক্টলি, তাদের যে স্যালারি বা ওয়েজেস, এগুলো অ্যাসেটের কস্ট হিসেবে কনসিডার করা যাবে। ট্রেনিং কস্ট, ট্রেনিং কস্ট নর্মালি ক্যাপিটালাইজ বা কনসিডার করা যাবে না, তবে কিছু এক্সট্রিমলি রেয়ার কেস আছে যেখানে আপনি চাইলে ট্রেনিং কস্টও ক্যাপিটালাইজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি একটা নতুন অ্যাসেট কিনছেন জার্মানি থেকে, এটা একটা নতুন অ্যাসেট এবং এটা বাংলাদেশে কেউ এটা আর চালাতে পারে না। সো এই মেশিনটা চালানোর জন্য আপনি 2 জন লোককে পাঠিয়েছেন জার্মানিতে, 6 মাস তারা ওখানে ট্রেনিং নিয়েছে এবং সেই ট্রেনিং নিতে আপনার 2 কোটি টাকা খরচ হয়ে গেছে। এখন ওই অ্যাসেটটা আপনি কিনেছেন মনে করেন যে 20 কোটি টাকা দিয়ে, তাহলে এই 20 কোটি টাকার সাথে এই 2 কোটি টাকা যোগ হবে কি হবে না? প্রথম কথা হলো, যদি কন্ডিশন ফুলফিল না করে তাহলে হবে না, তবে হতে পারে যদি কন্ডিশন গুলো ফুলফিল হয়। প্রথম কথা হলো, কেন ট্রেনিং কস্ট ক্যাপিটালাইজ করা যাবে না? কারণ যেই লোক বা যেই এমপ্লয়িকে আপনি ট্রেনিং দিচ্ছেন, তার উপর কিন্তু আপনার টোটাল কন্ট্রোল নাই। সে চাইলে যে কোনো সময় কিন্তু আপনার কোম্পানি ছেড়ে চলে যেতে পারে। তাকে ট্রেনিং করানোর কারণে আপনি যে বেনিফিট ফিউচারে পাবেন, সেটার উপর আপনার কিন্তু কন্ট্রোল নাই, সে যে কোনো সময় চলে যেতে পারে। তাহলে এই জন্যই কিন্তু ট্রেনিং কস্ট কনসিডার করতে মানা করা হয়েছে। তবে যদি এমন হয়, মনে করেন যে তারা যাওয়ার আগে তাদের বেতন ছিল 50,000 টাকা করে, আপনি আসার পরে দেখলেন যে অন্য তাদের যেহেতু ভ্যালু বেড়ে গেছে, তারা এখন নতুন জিনিস জানে, অন্য কোম্পানি তাদেরকে 1 টাকা করে স্যালারি অফার করতে পারে, আপনি তাদেরকে 1.5 লাখ টাকা করে স্যালারি অফার করে দিলেন, তাদের স্যালারি বাড়িয়ে দিলেন। স্বাভাবিক তারা 1.5 লাখ টাকা ছেড়ে 1 লাখ টাকার জন্য যাবে না। অথবা আপনি তাদেরকে একটা খুব ভালো এনভায়রনমেন্ট দিলেন, তারা আপনাকে খুব পছন্দ করে, অথবা তাদের সাথে আপনার একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট আছে, যেটার কারণে তারা আগামী 3 বছর আপনার সাথে কাজ করতে বাধ্য। সো এরকম কন্ডিশন যদি থাকে এবং যেখান থেকে বোঝা যায় যে আপনি আগামী 3 বছর তাদের কাছ থেকে বেনিফিট পাবেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র ট্রেনিং কস্ট আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন এবং ওভার দ্য 3 ইয়ার্স আপনি এটাকে ডেপ্রিসিয়েট করে ফেলবেন। যদি কোনো ইন্টারনাল প্রফিট হয় কোনো অ্যাসেট বানাতে, যে সেটাকে আপনি কনসিডার করতে পারবেন না। মনে করেন আপনি একটা অ্যাসেট বানিয়েছেন, যেটা বানাতে আপনার 3 লাখ টাকা খরচ হয়েছে, বাজার থেকে এই অ্যাসেটটা কিনলে আপনার 5 লাখ টাকা লাগবে। তার মানে কি, আপনি কিন্তু ইন্টারনালি বানানোর কারণে আপনি 2 লাখ টাকা সেভ করেছেন, 2 লাখ টাকা প্রফিট করেছেন। এখন আপনার মালিক বলতে পারে, যেহেতু এটা বাজারের দাম 5 লাখ টাকা, আমি এটাকে 5 লাখ টাকা রেকর্ড করবো। এটা করা যাবে না। আপনাকে 3 লাখ টাকা খরচ হয়েছে, 3 লাখ টাকায় আপনাকে এটা রেকর্ড করতে হবে। ইন্টারনালি যে 2 লাখ টাকা প্রফিট হয়েছে, সেটা আপনি রেকর্ড করতে পারবেন না। এটা যদি আপনি বিক্রি করে দেন, তখন যদি আপনার প্রফিট হয়, সেটা আপনি রেকর্ড করতে পারবেন, বাট ইনিশিয়াল কস্ট হিসেবে ওই 3 লাখ টাকায় আপনাকে রেকর্ড করতে হবে। আরেকটা হচ্ছে, একটা অ্যাসেটের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আরেকটা অ্যাসেটের কস্ট হয়ে যেতে পারে কখনো কখনো। নর্মালি আমরা জানি যে ডেপ্রিসিয়েশন একটা এক্সপেন্স, কিন্তু এটা কখনো কখনো অন্য অ্যাসেটের কস্ট হবে। কিরকম?
ফর এক্সাম্পল, আপনি যখন একটা বিল্ডিং বানাচ্ছেন, সেই বিল্ডিং বানাতে যে ওই বিল্ডিং এ আপনার একটা ডেডিকেটেড ক্রেন আছে, লিফট আছে, অথবা আরো অনেক মেশিন আছে যেগুলো ওই বিল্ডিং বানাতে একদম ডেডিকেটেডলি কাজ করছে। তাহলে ওই ক্রেন বা ওই মেশিন পত্রের যে ডেপ্রিসিয়েশন যেটা ওই বিল্ডিং এর জন্য লাগছে, সেই ডেপ্রিসিয়েশন কিন্তু আপনি এক্সপেন্স হিসেবে চার্জ না করে ওই বিল্ডিং এর কস্টের মধ্যে আপনি ইনক্লুড করে দিবেন। এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে রিপেয়ার মেইনটেনেন্স। একটা অ্যাসেট একটা অ্যাসেটের নর্মাল রিপেয়ার মেইনটেনেন্স কখনই কস্টে যোগ হবে না, এটা এক্সপেন্স হিসেবে চার্জ হয়ে যাবে। আর আপনি কোনটা নর্মাল কোনটা মেজর এটা বুঝবেন কিভাবে? নর্মাল রিপেয়ার মেইনটেনেন্স করা হয় ওই অ্যাসেটটাকে তার এক্সিস্টিং ক্যাপাসিটিতে রান করার জন্য। যে একটা মেশিন আপনি চলতেছে, সেটা মাঝে মধ্যে একটু তেল টেল দিতে হয়, একটু নাট বল্টু ঠিক করতে হয়, অথবা একটু গ্যারেজে পাঠাতে হয়, সরি একটু কারখানায় পাঠাতে হয়, সেখানে হয়তো কিছু কাজকর্ম করতে হয়। এইগুলো হচ্ছে যে আপনার ওই অ্যাসেটটাকে কারেন্ট কন্ডিশনে রান করার জন্য। ওই রিপেয়ার এন্ড মেইনটেনেন্সের জন্য কিন্তু ওই অ্যাসেটের লাইফ বা প্রোডাকশন ক্যাপাসিটি কোনোটাই বাড়বে না। এই টাইপের রিপেয়ার মেইনটেনেন্স অ্যাসেটে যোগ হবে না, এগুলো এক্সপেন্স। তবে যদি আপনি মেজর টাইপ কোনো রিপেয়ার এন্ড মেইনটেনেন্স করেন যেটার কারণে ওই অ্যাসেটের লাইফ অথবা ক্যাপাসিটি অথবা বোথ বেড়ে গেল, তাহলে কিন্তু সেটা আপনার অ্যাসেটের কস্টের মধ্যে ঢুকে যাবে। ফর এক্সাম্পল, আপনার একটা গাড়ি আছে, পুরনো গাড়ি, গাড়িটা চলে, কিন্তু আপনি চিন্তা করলেন যে খুব ভালো চলে না আর কি। এখন আপনি চিন্তা করলেন যে এই গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে অন্যান্য পার্টস টার্টস মোটামুটি যেগুলো খুব বেশি খারাপ হয়ে গেছে সেগুলো আপনি সব বদলিয়ে ফেললেন, মোটামুটি একদম নতুন নতুনের মতো করে আপনি প্রায় 1-1.5 লাখ টাকা খরচ করে সেটা আপনি করলেন। তো এটা করার কারণে আপনার কিন্তু গাড়ির লাইফ বেড়ে গেল এবং ক্যাপাসিটিও বেড়ে যাবে, কারণ এটা করার আগে গাড়ি যেভাবে চলতো এখন কিন্তু তার সাথে ভালো চলবে, এবং আগে যত বছর এটা চলতো এখন তার সাথে বেশি বছর চলবে। তার মানে এটা লাইফ এবং ক্যাপাসিটি দুটাই বেড়ে গেল। এই কারণে এই রিপেয়ার এন্ড মেইনটেনেন্স খরচটা কিন্তু আপনি আপনার বুকস অফ অ্যাকাউন্টসে অ্যাজ এ অ্যাসেট হিসেবে বুক করতে পারবেন, ওই গাড়ির কস্টের সাথে আপনি যোগ করতে পারবেন। আজকে আমরা এই পর্যন্ত আলাপ করলাম অ্যাসেটের রিকগনিশনে কোন কোন কস্ট এলিমেন্ট যুক্ত হবে সেসব নিয়ে। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো রকম কোশ্চেন থাকে, আপনারা কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে আপনারা দিবেন, আমরা আপনাদের কোশ্চেনের আনসার দিব। আশা করি নেক্সট সেশনে আমরা ডেপ্রিসিয়েশন নিয়ে আলাপ করব ইন ডিটেলস। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।